দুপুরে খাওয়া দাওয়া করে রুম থেকে বের হলাম, আর বের হয়েই 1000 ভোল্টের সফট খেলাম। কারণটা হলো দিয়া আজকে নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, কপালে টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না, দিয়াকে একদম নীল পরীর মতন লাগছে। হঠাৎ আমার স্বপ্নের ঘোর কাটিয়ে দিয়া বলল, এই যে মিস্টার, কি দেখো এমন করে? হ্যাঁ, ওই কি হলো, কথা বলো না। মানে তোমাকে দেখছি। কেন, এর আগে কখনো দেখনি? দেখেছি, কিন্তু তোমার মাঝেও যে একটা পরী আছে সেটা কি তুমি জানো? আমার কথায় দিয়া একটু লজ্জা পেল। মিম বলল, ভাইয়া হয়েছে, এমন হাঁ করে আর দেখা লাগবে না, পরে আরো অনেক দেখার চান্স পাইবা। তারপর আমরা সবাই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম। সেখানে গিয়ে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে আর একটা মেয়ের উপর ক্রাশ খাইলাম। কিন্তু পরে মনে হলো, আরে আমি তো ভদ্র ছেলে, আর আমার জন্য তো দিয়াই ঠিক আছে। আমার এই ব্যাপারটা মনে হয় দিয়া লক্ষ্য করেছে। দিয়া এসে আমাকে বলল, এই যে মিস্টার, ওই মেয়ের দিকে এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? আমি বললাম, মেয়েটা খুব সুন্দর, একদম পরীর মতন। দিয়া বলল, আর আমি পেতনির মতো। তবে রে দাঁড়া, তোরে আজ আমি খাইয়া ফেলামু, তোর হাড্ডি ভাঙা পানের দোকান দিমু। কিন্তু কে শুনে কার কথা, দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ওই চোখে দেখেন না, চোখ খুলে কি বাসায় রেখে আসছেন নাকি? চোখ আছে দেখেই তো শুধু ধাক্কা খেলাম, তাছাড়া কি, তাছাড়া তো জড়িয়ে ধরতাম আরো কত কি। বলেই দিলাম দৌড়। মেয়েটার সামনে বেশিক্ষণ থাকলে হয়তো ঘুষি মেরে নাক ফাটিয়ে দিত। দৌড়াতে দৌড়াতে ধপাস করে একটা গাছের সাথে ধাক্কা খেলাম। দৌড়ানোর পর শরীর এক্কেবারে ঘেমে গেছে। ভাবলাম একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়ে মুখে কিছু পাউডার লাগালাম। ভাবলাম মামার সাথে একটু দেখা করে আসি। মামার কাছে যেতেই মামা বলল, ভূত ভূত, আর মামি তো বেহুশ। আমি বললাম, মামা আমি সামির, তোমার একমাত্র ভাগ্নে। সামির, তুমি যে আমার ভাগ্নে এটা যেন কাউকে বলো না, কেমন? আমার চেহারা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, সেজন্য মামা নাকি কথাটা বলল। ওকে মামা, কোনো টেনশন করো না, বলেই চলে আসতে লাগলাম। তখনই দিয়া আমার সামনেতে পড়ে ভূত ভূত বলে চিল্লাতে চিল্লাতে বেহুশ হয়ে গেল। কি ব্যাপার, সবাই আমাকে দেখে ভূত ভূত করছে কেন? যেই মাত্র আয়নার সামনে গেলাম, এবার আমি নিজেই বেহুশ হওয়ার মতন অবস্থা। কারণ তখন পাউডার ভেবে কালি মুখে দিয়েছিলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। তারপর সবাই বাসায় আসলাম বউ নিয়ে। ভাবলাম দিয়ার সাথে একটু কথা বলা দরকার। কিন্তু আমাকে অবাক করে দিয়ে দিয়া নিজেই আমাকে এসে বলল, ওই মিস্টার শয়তান, তোমার মামাতো ভাইয়ের তো বিয়ে হয়ে গেল, তোমারটা কবে হবে শুনি? যেদিন তোমাকে আপন করে পাবো তার আগের দিন। এই ছাড়ো বলছি, লোকে দেখলে কি ভাববে? লোকে কি ভাববে সেটা দেখার বিষয় আমার নয়। দিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরলাম, ওর দুই হাতের ওপর আমার হাত রেখে। দিয়ার খুব কাছাকাছি গেলাম। দিয়ার গরম নিঃশ্বাস আমার নিঃশ্বাস এখন এক হয়ে গেছে। লজ্জায় দিয়ার চেহারা পাকা টমেটোর মতন হয়ে গেছে। যেই মাত্র আমাদের দুজনের ঠোঁট এক করব, তখনই মিম বলে উঠল, কি ব্যাপার, বাসর কি আজকে দু জায়গাতেই হবে নাকি? মিমের কথায় দিয়া একটু লজ্জা পেল। না মানে আসলে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি, তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি, বলেই বাহিরে চলে গেল। আর আপনাদের তো বলতে ভুলেই গেছি, মিমও আমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু কোনোদিন মুখে প্রকাশ করেনি। সেজন্য আমার আর দিয়ার রোম্যান্স করার সময় এসে ডিস্টার্ব করে। যাই হোক, এখন গল্পে আসা যাক। আমি বললাম, মিম যা বললো তা কি আজ হবে? মানে বিয়ের আগেই বাসর করার কথা? আমি জানি না। দিয়া মুখে যতই বলুক আমি জানি না, কিন্তু আমি উত্তর পেয়ে গেছি। তখন আমি দিয়াকে কোলে তুলে বিছানায় শোয়ালাম। তারপর আস্তে আস্তে তাকে জড়িয়ে ধরলাম। বাবু, আজ এই পর্যন্তই থাক, বাকিটা না হয় আর একদিন হবে। সুযোগ কিন্তু একবারই আসে, বারবার নয়। তারপর আমরা দুজন ভালোবাসার গভীর সমুদ্রে ডুবে গেলাম। মাঝরাতে হঠাৎ কারোর কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দেখি মিম কান্না করছে। মিম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি কাঁদলে তোমার কি? আমি আবার কি করলাম?
কি হয়েছে খুলে বলো। আমি তোমাকে ভালোবাসি সমীর, তুমি কেন বুঝছো না আমার মনের কথা? দেখো মিম, তুমি ভালো করেই জানো আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়াও আমাকে ভালোবাসে। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেটা চাও সেটা কোনো দিনও হবে না, কারণ আমি দিয়াকে ছাড়া বাঁচবো না। আর একবার দিয়ার কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। আমাদের কথা শুনে দিয়া যে ঘুম থেকে উঠে গেছে সেদিকে আমি লক্ষ্যও করিনি। আমি বললাম, প্লিজ তুমি শান্ত হও। দিয়া বলে উঠল, বাহ বাহ, খুব ভালো লাগছে তোমাদের এই ভালোবাসা দেখে। দিয়া, তুমি কখন উঠ। আমাকে থামিয়ে দিয়ে, আমাকে যদি ভালো নাই বাসো তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে? দিয়া, তুমি আমাকে ভুল বুঝ। আবার আমাকে থামিয়ে দিয়ে দিয়া বলল, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে। মেম বলল, দিয়া তুই আমাদেরকে ভুল বুঝছিস। দিয়া বলল, আমি নিজের চোখে যা দেখলাম তা কি ভুল? আমি তো আমার নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। আসলে মিম যে আমাকে জড়িয়ে ধরেছিল সেটা মনে হয় দিয়া দেখেছে, আর সে কারণেই আমাকে ভুল বুঝছে। আমাদের কথা বলতে বলতে যে সকাল হয়ে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি বললাম, দিয়া তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দিয়া বলো, আমি কোনো কিছুই বুঝতে চাই না, আমি এক্ষুনি আমাদের বাসায় চলে গেলাম, তোমরা ভালো থেকো। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। দিয়া নেই, আমি থেকে কি করব। আমিও আম্মু আর মামাকে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে শৌচে আমার বন্ধুদের কাছে চলে গেলাম। তারপর সব কিছু খুলে বললাম তাদেরকে। আলী হাসান বলল, দোস্ত নে সিগারেটটা খেয়ে মাথাটা ঠান্ডা কর। আমি বললাম, আমি এখন কি করব দোস্ত, দিয়া তো আমাকে ভুল বুঝে চলে গেল। রাসেল বলল, তুই দিয়াকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বল। আমি বললাম, বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। সাগর বলল, তুই কিছুদিন কলেজে যাস না আর দিয়ার সাথে কথাও বলিস না, দেখবি ও তোকে খুঁজবে। আমি বললাম, গুড আইডিয়া। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমালাম। সকালে উঠে আগে মোবাইল চেক করলাম দিয়ার কোনো মেসেজ বা কল আছে নাকি, কিন্তু দুঃখের বিষয় দিয়ার মেসেজ বা কল কোনোটাই দেয়নি। ধুর, কিছু ভালো লাগছে না। আর হঠাৎ করে ফোনটাও নষ্ট হয়ে গেছে। এভাবে 3 দিন কেটে গেল। না, আর ভালো লাগছে না, আজকে দিয়ার সাথে দেখা করতেই হবে। সকাল সকাল কলেজে গেলাম। কলেজের গেটে পা রাখবো এমন সময় কি যেন শার্টের কলার ধরে ঠাস। আরে, এটা তো দিয়া। 3 দিনে কিরকম হয়ে গেছে মেয়েটা, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর অনেক শুকিয়ে গেছে। দিয়া বলল, আমাকে কাঁদিয়ে খুব সুখ পাস তুই, তাই না? এতদিন কই ছিলি বল? আমার শার্টের কলার ধরে কাঁদতে কাঁদতে বলল। আমি বললাম, তুমি হয়তো জানো না, তোমার চেয়ে কষ্ট আমি বেশি পেয়েছি। আসলে আমিও আগের চেয়ে অনেক শুকিয়ে গেছি আর আমার চোখের নিচেও কালো দাগ হয়ে গেছে। দিয়া বলল, একদম ঢং করবি না, যদি ভালোবাসতে নাই পারবি তাহলে কেন ভালোবাসা শিখাইছিলি? আমি এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোকে খুব ভালোবাসি পাগলি, তোকে ছাড়া আমি যে বাঁচবো না। দিয়া বলল, আমিও খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, তোকে ছাড়া আমিও বাঁচবো না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আর পুরো কলেজের শিক্ষার্থীরা আমাদের হাততালি দিয়ে স্বাগতম জানালো। এভাবেই চলতে থাকলো আমাদের ভালোবাসা। কিছুদিন পর হঠাৎ দিয়া ফোন করে বলল, হ্যালো, একটা সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আরে পাগলি, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। যদি বাবা আমার বিয়ে ঠিক করে দেয় তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। ওই পাগলি, তুই মরলে আমার কি হবে? তুমি প্লিজ কিছু একটা করো, তাছাড়া বাবা আমার বিয়ে দিয়ে দেবে। একটু অপেক্ষা করো, আমি কিছুদিনের মধ্যেই তোমার বাবার সাথে কথা বলবো। সত্যি? তুমি আমার বাবার সাথে কথা বলবা? সত্যি। এখন ভাবছি কিভাবে আমি দিয়ার বাবার সাথে কথা বলবো। হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। আমার বন্ধুর কাছ থেকে কিছু শিখিয়ে নেওয়া দরকার। বন্ধুর কাছে ফোন দিলাম। দোস্ত, কেমন আছিস? ভালো, তুই? ভালো না রে দোস্ত। কেন রে, আবার কি হয়েছে? দোস্ত, দিয়ার বাবার সাথে কথা বলবো। কিভাবে বলবো, কি বলবো একটু শিখিয়ে দে না প্লিজ। তুই কি দিয়ার বাবা মানে কমিশনার সাহেবের সাথে কথা বলবি? হ্যাঁ,
প্লিজ দোস্ত, কিছু শিখিয়ে দে। আপনি যাকে কল করেছেন তিনি এখন কাউকে কোনো কিছু শিখিয়ে দেওয়া থেকে বিরত আছে। অনুগ্রহ করে ফোনটা কেটে দিন। ধুর, কমিশনারের নাম শুনে ভয় পাইছে মনে হয়। যা করার নিজেকেই করতে হবে। আবার ভাবছি, বাংলা সিনেমার মতন যদি টাকা অফার করে তাহলে টাকাটাও নিমো আর দিয়াকেও নিমো। হঠাৎ দিয়া ফোন করলো। কি করো? তোমার কথাই চিন্তা করছিলাম। চিন্তা করতে হবে না, আমার বিয়ে ঠিক হয়নি। বাবাকে বলে দিয়েছি ছেলে আমার পছন্দ হয়নি। দিয়ার কথা শুনে মনে হলো খুশির ঠেলায় চোখে মুখে এলইডির বাল্ব জ্বলে উঠল। কিন্তু একটা সমস্যা আছে। আরে কি সমস্যা? আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। আমি বাবাকে বলেছি যে তুমি আজকেই বাবার সাথে দেখা করে কথা বলবে। দিয়ার কথা শুনে আমার সদ্য জ্বলে থাকা এলইডি বাল্বটা ফুটুস করে ফিউজ হয়ে গেল। আজকেই দেখা করতে হবে? হ্যাঁ। তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, বলেই ফোনটা কেটে গেল। আর এদিকে ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। পুলিশ কমিশনারের সাথে আজকে কথা বলবো, তাও আবার তার মেয়ের ব্যাপারে। ভাবতেই মনটা কেঁপে উঠছে। পরে ভাবলাম যা হয় হবে, আজকে কথা বলবোই। দুপুরে খাওয়া দাওয়া করে দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে দিয়ার বাসায় চলে আসলাম। বাড়িটা দেখেই আমার মাথা ঘুরে গেল। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। অনেকক্ষণ বসে থাকার পর দিয়ার বাবা আসলো, আর সাথে দিয়াও আছে। আঙ্কেল কেমন আছেন? ভালো। তা বাবা, তুমি নাকি আমার মেয়েকে পছন্দ করো? জি আঙ্কেল। তোমার বাবা কি করে? জি সরকারি কর্মজীবী চালায়। তার মানে তুমি গরিব। দিয়ার বাবার কথা শুনে বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল। আমিও একটা হাসি দিয়ে বললাম, চৌধুরী সাহেব থুকু কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা অনেক বড়। আরে মন দিয়ে কি হবে? বড় হতে হবে ধনসম্পদ। তুমি কি আমাদের ধনসম্পদ দেখে আমার মেয়েকে ভালোবাসো? কমিশনার সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। বলেই পিছনে হাঁটা শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার মাথার মধ্যে শুধু ঘোরপাক খাচ্ছে। সিনেমার মধ্যে দেখেছিলাম নায়িকার বাবা নায়ককে টাকা অফার করে, কিন্তু আমাকে করলো না কেন? আর এতক্ষণে তো আমাকে ডাকার কথা। এসব ভাবছি, হঠাৎ করেই দিয়ার বাবা ডাক দিল। যাক বাবা, যেহেতু ডাক দিয়েছি তাহলে নিশ্চয়ই এবার টাকা অফার করবে। খুশি মনে দিয়ার বাবার দিকে যাচ্ছি আর ভাবছি কত টাকা দিতে পারে। তোমার ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম বাবা। হায় হায়, কয় কি? তাহলে কি আমাকে টাকা দেওয়ার জন্য ডাকেনি? মনে মনে কমিশনারের 14 গোষ্ঠীকে উদ্ধার করলাম। আমি বললাম, হ্যাঁ কমিশনার সাহেব, আমার ভালোবাসাটা পিওর। তারপর দিয়ার বাবা দিয়াকে ডাক দিল, আর দিয়া আসার পর আমার হাত আর দিয়ার হাত এক করে দিল। খুশির ঠেলায় দিয়ার বাবার সামনে দিয়াকেই জড়িয়ে ধরলাম। কিন্তু খুব আফসোস হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম দিয়ার বাবা আমাকে টাকা দিয়ে বলবে আমার মেয়েকে ভুলে যাও, আর আমি টাকাও নেব আর তার মেয়েকেও ভালোবাসবো। কিন্তু এখন শুধু মেয়েকেই পেলাম, টাকা আর পেলাম না। দিয়ার সাথে কথা বলে বাসায় আসলাম, আর বাসায় আসতেই শুনি মিম নাকি আত্মহত্যার চেষ্টা করেছে, এখন হাসপাতালে আছে। কোনো কিছু না ভেবেই দিলাম দৌড় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে দেখি মিমকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। আমি কাছাকাছি যেতেই মামা বলল, তুমি আসছো বাবা, মিম জ্ঞান ফিরে শুধু তোমাকেই দেখতে চাইছে। মামা আমি এসে গেছি, আর কোনো ভয় নেই, মিমের কিচ্ছু হবে না। তাই যেন হয় বাবা। অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। ডাক্তার সাহেব, মিমের এখন অবস্থা কি? চিন্তার কোনো কারণ নেই, রোগীর অবস্থা এখন স্বাভাবিক আছে। ডাক্তারের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, মিম আত্মহত্যা কেন করতে চাইছিল। তখন আমি মামাকে বললাম, মামা, মিম আত্মহত্যা করতে চাইছিল কেন? আজকে মিমকে পাত্রপক্ষ দেখতে আসছিল, কিন্তু মিমের নাকি ওই ছেলেকে পছন্দ হয়নি। ও নাকি অন্য কাউকে ভালোবাসে। আমি শুধু বলেছিলাম তোর মন যা চায় তুই তাই কর, আমি কিছু জানি না। হঠাৎ ডাক্তার এসে বলল মিমের জ্ঞান ফিরেছে। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। আমাকে দেখেই মিম কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মিমের মুখে এমন কথা শুনে মামার মামি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো বুঝতে পারছে না মিমের সেই ভালোবাসার মানুষ আর কেউ না, আমি। কিন্তু আমি তো মিমকে ভালোবাসি না।
এটা আমি মিমকে কিভাবে বোঝাবো? মামা বলল, মিম তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি সামিরকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু মিম, আমি তো তোমাকে ভালো। আমাকে থামিয়ে দিয়ে মামি বলল, বাবা তুমি মিমকে ভালোবাসো আমাকে বলতেই পারতে, তোমাদের বিয়ে দিয়ে দিতাম আমি। আমি বললাম, মামি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কিচ্ছু বোঝার দরকার নেই, আজ কি তোদের বিয়ে দেব। কিন্তু মা, আমি একজনকে আমাকে থামিয়ে দিয়ে মা বলল, আমি কিছু বুঝতে চাই না, আমরা বিয়ের ব্যবস্থা করতে গেলাম, তুই আর মিম এখানেই থাক। বলে চলে গেল। এখন শুধু আমি আর মিম। ভাবছি, দিয়া যদি এই ব্যাপার জানে তাহলে আমাকে তো মারবেই, মিমকেও। হঠাৎ দেখি দিয়া আসছে। এই ছেড়ে ছেড়ে কে যেন দিয়াকে বলে দিয়েছে। দিয়ার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আজ আর আমার কোনো বাঁচার পথ নেই। দিয়া এসেই মিমের চুলের মুঠি ধরে মারতে লাগলো আর বলছে, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরকে বিয়ে করবি? ওই শাকচুন্নি, তোর কত বড় সাহস, তুই আমার হবু বরের সাথে প্রেম করিস? আমি দর্শকের মতন তাদের মারামারি দেখছি। হঠাৎ দিয়ে একটা লাঠি নিয়ে মিমকে মারতে যাচ্ছে। না, আর মারামারি দেখা যাবে না, এখন যা করার আমাকেই করতে হবে। দিয়া মিমকে লাঠি দিয়ে আঘাত করার আগেই আমি লাঠিটা ধরে ফেললাম, তারপর ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। এই প্রথমবার আমি দিয়ার গায়ে হাত তুললাম। আমি বললাম, সব কিছুর একটা লিমিট আছে দিয়া। দিয়া বলল, ও, আমার তো মনেই ছিল না যে তুমি আর কেউ না, তুমি তো এখন অন্য কারোর। আমি বললাম, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি কোনো কিচ্ছু বুঝতে চাই না, যা বোঝার আমি বুঝে গিয়েছি। বুঝেই যখন গেছিস তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। আমার কথা শুনে দিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। মিম বলল, ঠিক করেছ, যেমন মেয়ে তার তেমন সাজা। বলতেই মিমকেও ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বাইরে চলে গেলাম। ধুর, কিছুই ভাল লাগছে না, বারবার শুধু দিয়ার কথা মনে পড়ছে। কষ্ট কমাতে ক্লাবে গেলাম। জীবনে প্রথম আজ ড্রিঙ্কস করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও জানি না। হঠাৎ মায়ের ফোন। তুই কি মানুষ নাকি অন্য কিছু রে? কেন, আমি আবার কি করলাম? আজ তোর বিয়ে আর তুই এখনো পর্যন্ত বাহিরে আছিস? 5 মিনিটের মধ্যে বাসায় আয়, বলেই ফোনটা কেটে দিল। বিয়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি আর করার, আজ আমি বলির পাঠা। বাসায় গিয়ে শান্ত ছেলের মতন বিয়েটা করলাম। হঠাৎ এক বন্ধু দৌড়ে এসে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিল। দেখি চিঠিতে কি লেখা আছে, প্রিয় স্বামীর, আমি জানি চিঠিটা যখন তুমি হাতে পাবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না। অনেক আশা করেছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধবো, আমাদের দুটো পিচ্চি হবে, একটা তোমার মতন একটা আমার মতন। অনেক আশা ছিল সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। কিন্তু নিয়তি হয়তো আমার ভাগ্যে সেই সুখটা রাখেনি। তুমি হয়তো জানো না যে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। আজকেই আমি তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো কি কপাল আমার, সেই সুযোগটা পর্যন্ত আমার হলো না। আর সবচেয়ে বেশি কষ্ট হলো আমার পেটের বাবুটার, কারণ সে দুনিয়ার আলো দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে গেল। কি করব বলো, তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন ছিল। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিও, কারণ আমি বলেছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু তোমাকে রেখেই আমি বেহায়ার মতন চলে গেলাম। ভালো থেকো, সুখে থেকো। আর একটা কথা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে ওই আকাশের দিকে তাকাবে। সেখানে হয়তো তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমাদের পিচ্চিটাকে দেখতে পারবে, কারণ পিচ্চিরা নাকি পবিত্র, আর পবিত্র জিনিস সবসময় আকাশে তারা হয়ে থাকে। ইতি, তোমার গুন্ডি ভালোবাসার পাগলি। চিঠিটা পড়তে পড়তে কাঁদতে লাগলাম। বিয়ে বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে বিয়েতে তো মেয়েরা কাঁদে, তাহলে আমি কাঁদছি কেন? হ্যাঁ, সেটা শুধু আমিই জানি। কান্না যেন থামতেই চাইছে না, আর চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে ভালোবাসি দিয়া, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। এ আমি কি দেখলাম? এতক্ষণ যা দেখছিলাম সব স্বপ্ন ছিল? ওপরওয়ালা, তোমায় হাজারো ধন্যবাদ। আমার মনে পড়ছে আমি দিয়ার আব্বুর সাথে কথা বলে বাসায় এসেছিলাম। মামা ফোন করেছিল, তারপর হসপিটাল গিয়েছিলাম, এরপর আবার বাসায় এসে শুয়ে পড়লাম। আর এতক্ষণ এত ভয়ানক স্বপ্ন দেখছিলাম। অজান্তেই দুফোঁটা পানি চলে আসলো চোখে। আমার জীবনে এর থেকে ভয়াবহ স্বপ্ন আমি কখনোই দেখিনি।
পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের জিনিস নিজের আপন কিছু হারানো, যা আমি স্বপ্নে দেখলাম। এরপর দিয়ার ফোন আসলো। আমি বললাম, হ্যালো জান, আব্বু বলেছে কয়েকদিনের ভিতর আমাদের বিয়ে হয়ে যায় যদি। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি এখনো আমার প্রিয় জিনিসটা হারাইনি। দিয়া বলছে, কথা বলো, কি হয়েছে? কিছু না। আর হ্যাঁ, আমি আজই বলবো তোমার কথা আব্বু আম্মুকে, কেমন? আচ্ছা। আমি দিয়াকে বুঝতে দিইনি আমার চোখের পানি, আমার কষ্টটা। রাত হয়ে গেল, সবাই হসপিটাল থেকে বাড়ি আসলো। আমি বললাম, আব্বু একটা কথা বলবো। হ্যাঁ বল। আমার পছন্দের একজন আছে, যাকে আমি বিয়ে করব। কি বলছিস, এ তো ভালো খবর। আম্মু বলল, ও, তো মেয়েটা কে বাবা? আমি বললাম, কমিশনারের মেয়ে। আব্বু বলল, কি বলছিস, তার বাবা রাজি? হ্যাঁ রাজি। তো দেরি কিসের, তাদের সাথে কথা হয়ে যাক। আমি তো দারুণ খুশি, মন চাইছে ড্যান্স দিই। এইভাবেই সব আয়োজন হলো। আব্বু আম্মু তাদের সাথে কথা বললো, আর বিয়ের দিনটাও পাকা হয়ে গেল। আস্তে আস্তে বিয়েটাও হয়ে গেল। আজ আমার বাসরাত। ছাদে বসে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে, আর মনে মনে বলছি, ভালো হলো, ওই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, সত্যি হলো না। না হলে আজ না থাকতো দিয়া, না থাকতাম আমি, আর না থাকতো এই যে এখন যে সময়টা। তখন আমি বন্ধুদের বললাম, ওই শোন। বন্ধুরা বলল, কি? আমি যাচ্ছি। কেন, দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে দিয়া অপেক্ষা করছে। ধুর, বাদ দে তো, এত তাড়াহুড়ো কিসের, ভাবি তো আর চলে যাবে না। ছাড় আমায়। তখন আম্মুর আগমন। কিরে, এখনো বসে আছিস? হ্যাঁ আম্মু, এই তো যাচ্ছি। আরে আন্টি, তাকে কখন থেকে বলছি যা, ঘরে যা, ভাবি অপেক্ষা করছে, তবুও যায় না। কি বিশাল মিথ্যে কথা। তারপর রুমে ঢুকলাম, দেখি দিয়া বসে আছে, গুন্ডি বউ আমার। সামনে গেলাম, পা ধরে সালাম করলো। হয়েছে, আর সালাম করতে হবে না, জানি টাকার জন্য সালাম করছো, আমার জন্য না। দিয়া বলল, যদি আমি বলি আমায় তুমি টাকার জন্য বিয়ে করেছো, আমার ভালোবাসার জন্য না? খাইছে রে, এ তো বাপেরও বাপ, মানে মা। আমি বললাম, সরি আমার গুন্ডি বউটা। পিছন থেকে জড়িয়ে ধরলাম। হয়েছে, সরি। এই না কান ধরে বলছি, আর কখনো বলবো না এসব। সত্যি তো? হুম। এখন চলো, একটা কাজ আছে। এখন কি কাজ? তারপর ওকে কোলে তুলে নিলাম। দাঁড়াও, আমারও একটা স্বপ্ন আছে। কি? ছাদে চলো। তারপর দুজনে ছাদে গেলাম, অনেক কথা বললাম। নামার সময় দিয়া পা পিছলে পড়ে গেল, দেখে হাঁটতে পারো না? সরি, আমায় কোলে নাও। হুম। তারপর ওকে কোলে নিলাম, নিচে আসলাম। রুমে ঢুকতেই ও আমার কোল থেকে নেমে দৌড় দিল। আমি তো অবাক, তার মানে সে অভিনয় করছিল। আমি জোরে দৌড়িয়ে ওকে ধরলাম। মজা করা না? ছাড়ো আমায়। না, কোনো ছাড়াছাড়ি নেই আজ। ওকে কোলে নিয়ে বিছানায় আসলাম, পরে শুইয়ে দিলাম। ওর এত কাছাকাছি চলে এসেছি যে ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। ওর চোখে চোখ রেখে ওর সারা অঙ্গে আদর মেখে দিলাম। সে কেঁপে উঠল, সাথে সাথে হারিয়ে গেলাম অজানা এক দেশে। সমাপ্ত। গল্প, কমিশনারের মেয়ের প্রেমে। লেখক সামির হোসেন।